আপনারা সামনে আনতেছেন, কারণ হচ্ছে যে আপনারা এইটাই মনে করেন, আপনি মনে করেন যে বাংলাদেশ স্বাধীন হওয়া ভুল হয়েছে, আপনি মনে করেন না বাংলাদেশ না, স্বাধীন হইতে পারলে ভালো হতো। স্বাধীন হওয়া ভুল হয়েছে এটা একাত্তরের বলি না, পজিশন আপনি আমরা চেঞ্জ বলি করেন না রে ভাই, না না, একাত্তরের চেঞ্জ পজিশনেই করেছি আছেন, আমরা আপনি আমরা চেঞ্জ করার তো পজিশনেই দরকার আছেন। নেই, আমরা যেটা আপনি করেছি পড়েন সেটা ঠিক রেখেছি, পড়েন সংগ্রাম ইত্তেফাকে আমরা তো আপনাদের সেটা ঠিক বক্তব্য যেটা রেখেছি। ছাপা হয়েছে ওইটাতেই আছেন আপনারা, হ্যাঁ পড়েছি যে ওখানে আমাদের যেটা করেছি অ্যাবসলিউটলি সেটা ওই জায়গার হচ্ছে যে মধ্যেই আছেন, এইরকম ষড়যন্ত্রমূলক একটা স্বাধীনতা আমাদের দেশের মানুষের প্রয়োজন ছিল না, এবং অ্যাবসলিউটলি সেই প্রয়োজনটা এখনো যে নাই, ছিল না এখনো এটা নাই। এটা আমরা তখন বুঝেছি। আর এটা অনেকের বুঝতে 53 বছর লেগেছে খালিদ হুম, ভাই, হুম। 53 বছর লেগেছে। যার কারণে এখন স্লোগান উঠেছে দিল্লি না ঢাকা। আমাদের এই যে দেখেন 2010-এ যখন আমাদের নেতৃবৃন্দকে গ্রেপ্তার করা হয় তো একদম সিলে একটা ম্যাটার, কেন টিপাই মুখবাদের বিরুদ্ধে আমাদের লোকেরা, আমাদের নেতৃবৃন্দ তখন আওয়াজ তুলেছিল, বিভাগে বিভাগে প্রোগ্রাম করেছিল। ঠিক একইভাবে এই জন্য আমি মনে করি যে আমাদের ভারত ইস্যুটা আপনি কখনোই এটাকে সাইড করতে পারবেন না এই জন্য যে হয় তাদের বন্ধু হতে হবে, না হলে তাদেরকে শত্রুতামূলক যে আচরণ তাদের এটা ঠিক করে তো আপনাকে এটা ফেস করার জন্য আপনাকে এই দেশের জনগণকে তো প্রস্তুত রাখতে হবে। এটা হয়েছে না, দেখেন আপনি সীমান্তে এখন আমাদের কাস্তেওয়ালারা, মানে আমাদের সম্মানিত এবং প্রিয় কৃষকরা হাতে কাস্তে নিয়ে তারা সীমান্ত রক্ষার জন্য আমাদের বিজিবির ভাইদের সাথে তারা অংশগ্রহণ করছে। আপনি ঝিনাইদহে এখন অলরেডি আমাদের না না এটা এটা ঝিনাইদহে এটা already এটা আমাদের এটা এটা আপনি ইন্টারন্যাশনালি এটা বললেন না, এটা আমাদের জন্য খুব গর্বের ব্যাপার না না যে আমাদের বিএসএফ এর ভাইদের সাথে কারো কাস্তে নিয়ে এটাতে দাঁড়ায় থাকতে হয়। না দিস ইজ দাঁড়াবে নট না দি কেন, কেস, আমাদের দেশের দিস ইজ জনগণ নট দি আমাদের কেস। দেশের আমাদের দেশের আমি আমি চেতনা আপনাকে তারা বলি, লালন আমি করে, এটা আমরা বলবো বাংলাদেশের না। পররাষ্ট্রমন্ত্রী, সাবেক পররাষ্ট্রমন্ত্রীর ইন্টারভিউ করছিলাম, সেই সময় বাংলাদেশের আওয়ামী লীগের আমলে এই মোমেন সাহেব ছিল, আওয়ামী লীগের আমলের থেকে ঢুকে ডয়েচে ভেলের হয়ে তো কি দুইজনকে মেরে ফেলছে নাকি একজনকে মেরে ফেলছে, আমাদের পররাষ্ট্রমন্ত্রী বলছিল ওরা বাহাদুরি দেখাইতে আসছিল, ওদেরকে দেখাই দিছি। দিস ইজ নট দি, মানে এটা তো কূটনীতিক কথা হইতে পারে না যে বিএসএফ এর সাথে কাছে নিয়ে পুলিশ যাবে এখন, মানে কৃষক এটা পররাষ্ট্রনীতি, এটা দেশপ্রেমের তো একটা বড় চেতনার দায় না। আপনাকে এটা আপনাকে মাথায় রাখতে হবে যে শুধুমাত্র সেনাবাহিনী, শুধুমাত্র সামরিক বাহিনী অথবা বাহিনীর সদস্যদের উপর ভিত্তি করে বাংলাদেশ সেই 71-ও তো স্বাধীন হয় নাই, 24-এও তো আমাদের শুধু প্রশাসনকে মোকাবেলা করে না, আমরা প্রশাসন, সরকার এবং একটা আধিপত্যবাদকে মোকাবেলা করে তাদেরকে উৎখাত করা হয়েছে। সুতরাং এটা তো গর্বেরই ব্যাপার, এটা ধারণ করার ব্যাপার। সেই জায়গায় আপনি যে কোশ্চেনটা করেছেন প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূসকে প্রধান উপদেষ্টা করার প্রশ্নে মূলত ছাত্রদের দাবি ছিল, ছাত্রদের দাবি ছিল এবং অন্যান্য পার্টিগুলোর সাথেও বাংলাদেশ জামাত ইসলামের যতটুকু আলাপ আলোচনা তখন ছিল, আপনারা জানেন যে আলোচনার ভিত্তিতেই যখন এটা আলোচনা এসছে ওই সময় প্রফেসর ডক্টর ইউনূস সাহেবকে সামনে রেখে এই কাজটা করলে বাংলাদেশের তাৎক্ষণিক স্থিতিশীলতাটাকে ধরে রাখা অপেক্ষাকৃত আমাদের জন্য মনে হয়েছে এটা যৌক্তিক, সেই জায়গাটা বাংলাদেশ জামাত ইসলামী ধারণ করেছে। ওকে, আমি একই প্রশ্ন মাসুদ ভাই আপনাকে ধন্যবাদ, জনাব আজিজুল বারী হেলাল আপনি করতে চাই, খুব দ্রুত আপনি কি বলবেন প্রফেসর মোহাম্মদ ইউনূসকে এই অন্তর্বর্তীকালীন সরকার প্রধান হওয়ার পিছনে বিএনপির অবস্থান কি ছিল? না, এটা ঠিক, প্রফেসর ইউনূস একটা আন্তর্জাতিক মানের ব্যক্তিত্ব। এরকম একটি ট্রানজিশনাল পিরিয়ড, এরকম একটি গণ অভ্যুত্থানের পরে তার মতো একজন ব্যক্তিত্বকেই প্রধান উপদেষ্টা হিসেবে জনগণ, বিএনপি সবাই আর কি মেনে নিয়েছিল। এ ব্যাপারে বিএনপির কোনো দ্বিমত নেই। কিন্তু এখন যেটা বলা হচ্ছে যে পারফরমেন্সের দুর্বলতা, বর্তমান ইউনূস সরকার কতগুলো ভুল তিনি করে ফেলেছেন। যেমন তিনি আমাদের এই যে গণ অভ্যুত্থানের ঐক্যকে অনেকটা ক্ষেত্রে কিন্তু বিনষ্ট করেছেন। যেমন তিনি যখন বললেন তার নিয়োগকর্তা ছাত্ররা একটা শ্রেণীকে তিনি হাইলাইট করলেন, তখন এই আন্দোলনে সবাই, আমরা বলছি, মাসুদও বলছে, আমিও বলছি, সবাই আমরা অংশগ্রহণ করেছি, সেখানে একটি শ্রেণীকে বিশেষভাবে হাইলাইট করা, তারপরে যখন বলে যে এই আন্দোলনের মাস্টার মাইন্ড অমক, তখন কিন্তু আমাদের সমস্যাগুলো হয়। এবং তিনি এই উপদেষ্টা পরিষদ কেন আপনি যখন সবাই সমন্বিতভাবে একটি আন্দোলন, একটি গণ অভ্যুত্থান করলো, তখন আপনি একক কোনো ব্যক্তিকে ক্রেডিট দিতে চান না, একক কোনো ব্যক্তি মানে কি, ডেফিনেটলি তো এটা ছাত্রদের ক্রেডিট তো দিতে হবে, আপনার ডিউ ক্রেডিট। ছাত্রদের ডিসক্রেডিট তো কেউ করছে না, করছেন তো। ডক্টর ইউনূস বলছে যে এই ছেলেটা পিছন দিক থেকে এটা আন্দোলন করছে, অসুবিধা কি? এটা কি ঠিক? এটা কি ঠিক? তাহলে আর মানুষ, এটা ঠিক না, এটা আপনি বলতে হবে না। ওরা সামনে ছিল, তাহলে আপনি ওরা অত্যাচারিত হয়েছে, সামনে সবাই ছিল। শুনেন, সামনে যে ব্যানারটা ছিল, আমাদেরও তো অনেক ছেলে, আমি তো বললাম 150 নেতা কর্মী 34 জনে আমাদেরই মারা গেছে, আমি সেই হিসাবে যাচ্ছি না, কিন্তু যে ব্যানারটা আমরা দিয়েছিলাম সবাই ঐক্যবদ্ধভাবে
রাজনৈতিক কৌশলের কারণে আমরা একটি অরাজনৈতিক ব্যানার দিয়েছিলাম। আজকে তারা যখন ক্রেডিট ক্লেম করে তখনই কিন্তু বিভক্তি আসে। আপনারা ব্যানার দিবেন কেমনে? আপনারা ব্যানার দিলে তো সাউন্ড গ্রেনেড মারলে আপনারা চলে যান। না না না, সাউন্ড গ্রেড মারলে সবাই যাবে। সাউন্ড গ্রেড মারলে এখানে তো সাউন্ড না, ওরা তো উল্টা, ওরা তো একটা মারে একটাই মরে, আর কেউ মরে না, যায়ও না। ওরা মানে কারা? সেখানে ছাত্ররা কি রাজনৈতিক ছাত্ররা কি রাজনৈতিক ছাত্ররা ছিল না? ছাত্রদল ছিল না? ছাত্র শিবির ছিল না? ছাত্র ইউনিয়ন ছিল না? বামপন্থী ছাত্র সংগঠন ছিল? সবাই ছিল, সবাই ছিল। গুটি কয়েক ছেলেকে যদি আপনি বলেন, হ্যাঁ, তখন আপনার পার্থক্যটা কি হেলাল ভাই? আপনি দেখেন, আমারে মাইরেন না, কিন্তু আপনি পার্থক্যটা দেখেন। ওরা ছিল এখানে, সাহসটা পাইছে কই? ওরা সাহসটা পাইছে আপনাদের মানে আমরা তো এটা এই যে বিএনপি নেতাদের থেকে আলাদা ছিল, সেই জন্য পাইছে। না, বিএনপি নেতারা সেখানে ছিল। বিএনপি ছাত্র দলের নেতারা থাকলে কইতো যে একটু দৌড় দিয়া হিট এন্ড রান করে চলে আসো পালায়া। এটা হলো আপনার স্পেকুলেশন। 17 বছর ধরে তাই দেখছি ভাই। 17 বছর আন্দোলন করছি, 17 বছর আন্দোলন করছি। আপনার একটা আন্দোলন তো আপনি বললেই তো, মানে আন্দোলন করতে ডিনার পার্টি না যে আপনি বললেন আর আন্দোলনটা হয়ে গেল। 17 বছর আমরা জমিনটা তৈরি করেছি, তার উপর দাঁড়িয়ে আমাদের এই ছাত্র ভাইয়েরা, সমস্ত রাজনৈতিক দলের ছাত্র ভাইয়েরা উপসংহার টেনেছে। আমি এই জন্য বলি, এই ছাত্র ভাইয়েরা হলো আমাদের আন্দোলনের সন্তান, এই অভ্যুত্থানের সন্তান। তার মানে এই না যে করজোরে নিবেদন করি আপনাদের আন্দোলনের সন্তান 24 না, 24-এর আন্দোলনের নেতৃত্ব যারা দিয়েছে আপনারা তাদের সঙ্গে ছিলেন। আপনারা এইভাবে ডিভিশন করেন বিধায় কিন্তু আজকে বাংলাদেশের এই তর্ক এবং বিতর্কে ফ্যাসিবাদের যত অপবাদ, মাফিয়ার যত অপবাদ, তা চাপা পড়ে যাচ্ছে এবং বাংলাদেশে বিভিন্ন প্রতিবিপ্লবী সিনড্রোম দেখা দিচ্ছে। আমি আপনাকে একটা কথা বলি, আমি যে অ্যাঙ্গোলা স্বাধীনতার কথা বলেছিলাম, অগস্তিনো নেটোর নাম আপনারা সবাই শুনেছেন। অ্যাঙ্গোলা স্বাধীনতা যুদ্ধের নায়ক অগস্তিনো নেটোর যদি আত্মজীবনীটা দেখেন তাহলে দেখবেন যে তিনি স্বাধীনতার পরে যখন দেশের সুরক্ষা নিশ্চিত হয়েছে, তার দল মনে করেছে তখন তিনি যাবেন। আমাদের দল যখন মনে করবে যে এখন দেশে যাওয়া উচিত, তখন অবশ্যই তারেক রহমান দেশে আসবেন। সুতরাং এটা নিয়ে অন্য কোনো ন্যারেটিভ বানানো উচিত না। এবং পেট্রোলিয়াম গ্যাস 2019 সালে ভারত এবং বাংলাদেশ সমঝোতা স্মারক চুক্তি স্বাক্ষর হয়েছে এবং ট্রায়াল বেসিসে একটি চালানো ভারতের ত্রিপুরা রাজ্যে এবং অন্য জায়গায় গিয়েছিল 2019 সালে। আপনি দেখবেন আবার 2019 সালে কি হয়েছিল ভাই? তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাস এবং এলপিজি, এই দুইটা গ্যাসের ভারতের সাথে আপনার বাংলাদেশের সমঝোতা স্মারক চুক্তি হওয়ার পরে আপনার ট্রায়াল বেসিসে একটি চালান ত্রিপুরা রাজ্যে এবং আরেকটি কোথায় যাবে 2019 সালে। সেটা কার গ্যাস কে বানাইছে? সুতরাং বাংলাদেশ থেকে তোলা গ্যাস, টাকার গ্যাস। আমাদের এলপিজি গ্যাস, আমরা যে এলপিজি, আমাদের যে তরলীকৃত গ্যাস, পেট্রোলিয়াম গ্যাস, সেই গ্যাসটা গিয়েছে। আপনি কি কার সোর্স থেকে তুলছে? বাংলাদেশের সোর্স থেকে না ইন্ডিয়ার সোর্স থেকে? আমাদের সোর্স থেকে তোলা হয়েছে। আমাদের গ্যাস ওটা তুলে আমি এটা দেখব না। ঠিক আছে, আপনি 2019 সালের চুক্তিটা পড়েন। আচ্ছা, ভারত বাংলাদেশ যে ওই চুক্তিগুলি তো অবশ্যই, মানে এতে তো কোনো সন্দেহ নাই হেলাল ভাই। মানে আওয়ামী লীগের তো ইন্টারেস্টিং, আওয়ামী লীগের শেখ হাসিনা নিজে বলছে, আমাদের এটা ইনভেস্টিগেটিভ জার্নালিজম করে বাইর করতে হয় নাই। আওয়ামী লীগ নিজে বলছে ভারতকে যা দিয়েছি তা তারা কোনোদিন ভুলতে পারবে না। এটা শেখ হাসিনা নিজে বলছে, তার মন্ত্রীরা, পররাষ্ট্রমন্ত্রীরা ভারতে বলছে যে আমাদের আওয়ামী লীগকে আরো কিছুদিন রাইখা দেন। সুতরাং